এই বাড়িতে নাকি তার আত্মা এখনো ঘোরাঘুরি করে। অনেক মানুষ নাকি মাঝে মাঝে তাকে এই বাড়ির ছাদে নাচতে দেখে। আবার কেউ যদি মাঝরাতে এই বাড়ির আশেপাশে দিয়ে যায়, তাহলে তারা একটি মেয়ের কণ্ঠে গান শুনতে পায়। হয়তো এইটাই ফুলির অতৃপ্ত আত্মা, যা মানুষকে ভয় দেখানোর চেষ্টা করে। ফিরে না তাকিয়ে সোজা পথে হাঁটতে লাগলেন। হঠাৎ ওনার সামনে এসে দাঁড়ায় একটা ভয়ঙ্কর ও অদ্ভুত আকৃতির পেতনি, যার শরীরে কোনো মাথা নেই। কারে স্থান থেকে টক বগিয়ে রক্ত পড়ছে। আমার দাদু ছিলেন যথেষ্ট সাহস। হ্যালো বন্ধুরা, আপনারা শুনছেন ভুতুড়ে কাহিনী। আমি সঞ্জয় আছি আপনাদের সাথে। আর ভুতুড়ে কাহিনীতে আজ শুনছি 2 নাম্বার এপিসোড। আজকে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, ঘটনাটি হলো ফুলের প্রেতাত্মা। ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন মিরাজ নামের এক ভাই। তো তিনি যেভাবে লিখেছেন ঘটনাটা সেভাবেই আপনাদের সামনেই পাঠ করছি। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ঘটনা। ছোটবেলা থেকেই আমার খুব শখ ছিল জিন দেখার। ছোটবেলা দাদুর কাছে অনেক জিন ভূতের গল্প শুনেছি, তবে আমি কখনো এদের বাস্তব অস্তিত্ব দেখতে পাইনি। তাই কৌতূহলবশত জিন ভূত দেখার জন্য আমার এবারের ছুটিতে গ্রামের বাড়িতে যাওয়া। তখন 2006 সাল। আমি সবেমাত্র এইচএসসি পরীক্ষা দিয়েছি। দীর্ঘদিন ছুটি কাটাতে আমি দাদু বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। আমার দাদুর বাড়িটা হচ্ছে বেগমগঞ্জ উপজেলায় একটা ছোট্ট গ্রামে। সবুজ শ্যামলে গাছপালা বেষ্টিত আমাদের গ্রাম। গ্রামের মানুষগুলো বেশ সহজ সরল। কৃষিকাজ করেই তারা জীবিকা নির্বাহ করে। রাস্তাঘাট এখনো কাঁচা। আমার দাদু বাড়ি ছিল দোতলা পাকা দালান। এমন বাড়ি পুরো গ্রামেও একটাও খুঁজে পাওয়া যাবে না। গ্রামে রয়েছে বেশ কিছু জমিদার বাড়ি, কিছু অভিশপ্ত জঙ্গল, একটা নদী ও বেশ কিছু অলৌকিক দিঘি। আমার ছোটবেলার বন্ধু ছিল কালু শেখ। এখন বেশ বড় হয়ে গেছে সে। বাড়ি পৌঁছে ফ্রেশ হয়ে লম্বা একটা ঘুম দিলাম। বিকালে কালুর সাথে ঘুরতে বের হলাম। কালুর সাথে ছোটবেলার গল্পে মেতে উঠলাম আমি কালুকে আমার জিন ভূত দেখার ইচ্ছেটা জানালাম। সে বিষয়টা তখন হেসে উড়িয়ে দিল। কালু এ যুগে এসে এসবই বিশ্বাসী নয়। তার কথায় আমিও সায় দিলাম। কালু আমাদের গ্রামে কিছু ভৌতিক জায়গায় নিয়ে গেল আমায়। প্রথম গেলাম ইচ্ছে দিঘির পাড়ে। এই দিঘির নাম ইচ্ছে দিঘি রাখা হলো কেন? এই প্রসঙ্গে কালুকে জিজ্ঞেস করলে সে বলে, এই দিঘিটা প্রায় 400 বছর আগে কোনো এক জমিদার খনন করেন। এই দিঘিটার বিশেষত্ব হচ্ছে, কেউ যদি সৎ উদ্দেশ্যে মন থেকে সাহায্য চায়, তাহলে এই দিঘি তার সেই ইচ্ছেটা পূরণ করে। কারো কোনো জিনিসের প্রয়োজন হলে এখানে এসে দিঘির কাছে চাইলে সেটা পরের দিন পাওয়া যেত এবং প্রয়োজন শেষে সেটা ফেরত দিয়ে যেতে হতো। কেউ যদি সেটা চুরি কিংবা ফেরত না দেয়, তাহলে সে ধ্বংস হয়ে যায়। এই দিঘি সবার ইচ্ছে পূরণ করত, তাই এই দিঘির নাম দেওয়া হয়েছিল ইচ্ছে দিঘি। একদিন একটা যুবক এই দিঘিতে মাছ চুরি করতে আসে। পরের দিন ওই যুবককে দিঘির পানিতে মৃত অবস্থায় ভাসতে দেখা যায়। তারপর থেকে এই দিঘি কারো ইচ্ছা পূরণ করে না।
কালের বিবর্তনে মানুষের ব্যবহারের ফলে এই দিঘির অলৌকিক ক্ষমতা নষ্ট হয়ে যায়। কালুর কথা শুনে আমার একটু মন খারাপ হলো। তারপর আমরা গেলাম পুরাতন একটা জমিদার বাড়িতে। তখন প্রায় সন্ধ্যা হতে লাগলো। একটা সময় এই জমিদার বাড়িটা বেশ জাঁকজমক ছিল, কিন্তু আজ আর সেখানে কিছুই নেই। এই বাড়িটা নাকি অভিশপ্ত, তাই এখানে কেউ থাকে না। কেন থাকে না কালুকে জিজ্ঞেস করে সে বলে, প্রায় অনেক বছর আগের ঘটনা। তখন এই গ্রামে জমিদারি শাসন চলত। জমিদার বাড়িতে কাজ করত এই গ্রামেরই একটা মেয়ে, নাম ফুলি। ফুলি দেখতে যেমন সুন্দরী তেমনই অপরূপা। তারই সৌন্দর্যের মোহে পড়ে যায় জমিদারের একমাত্র ছেলে প্রদীপ। ফুলিকে প্রেমের প্রস্তাব দেয় প্রদীপ। ফুলি রাজি হয় না, কারণ সে জানে রাজার সাথে প্রজার প্রেম ভালোবাসা মানায় না। তাছাড়া প্রদীপ ছেলেটার চরিত্র অতটা ভালো নয়। সাধারণ গ্রাম্য একটা মেয়ে ফুলি, ভালো মন্দ অত কিছু বুঝতো না। অভাবের কারণে জমিদার বাড়িতে কাজ করত সে। কিন্তু জমিদারের দুশ্চরিত্র ছেলেটি একদিন রাতে তার বন্ধুদের নিয়ে ফুলিকে রাতভর ধর্ষণ করে মেরে ফেলে। পরে সেটা আত্মহত্যা বলে চালিয়ে দেয়। তারপরেই এই বাড়িতে অভিশপ্ত হয়ে যায়। পরে ফুলির মৃত আত্মা এই বাড়িতে আসে এবং জমিদার বাড়ির সকলকে নির্মমভাবে হত্যা করে তার মৃত্যুর প্রতিশোধ নেয়। এই বাড়িতে নাকি তার আত্মা এখনো ঘোরাঘুরি করে। অনেক মানুষ নাকি মাঝে মাঝে তাকে এই বাড়ির ছাদে নাচতে দেখে। আবার কেউ যদি মাঝরাতে এই বাড়ির আশেপাশে দিয়ে যায়, তাহলে তারা একটি মেয়ের কণ্ঠে গান শুনতে পায়। হয়তো এইটাই ফুলির অতৃপ্ত আত্মা, যা মানুষকে ভয় দেখানোর চেষ্টা করে। তবে এসবে আমি বিশ্বাসী নই। এসব ঘটনা আমার দাদুর থেকে শোনা। তিনিও নাকি তার দাদুর থেকে এসব শুনেছেন। কালের বিবর্তনে এসব মানুষের মুখে ছড়িয়ে যায়। আর সবশেষে আমরা গেলাম একটা বাগানে। অবশ্য বাগান না বলে জঙ্গল বললেও খুব একটা ভুল হবে না। চারিপাশে ঘন গাছপালা বেষ্টিত। এই জঙ্গলটা নিয়েও নাকি অনেক ঘটনা ঘটেছে এই গ্রামে। তখন প্রায় রাত হয়ে গেছে। আমি আর কালু জঙ্গলের পথ ধরে হাঁটছি। জঙ্গলটা ঠিক জমিদার বাড়ির পিছন থেকে নদী পর্যন্ত বিস্তৃত। কালু বলল, এই জঙ্গলটার দিকে মানুষ সচরাচর আসে না, তবে আমি মাঝে মাঝেই আসি। এই জঙ্গলটা নাকি ভালো না। এখানে যদি কেউ দিনের বেলায় গৃহপালিত গরু, ছাগল এসব বেঁধে রেখে যায়, সেগুলো আর খুঁজে পাওয়া যায় না। পেলেও মৃত অবস্থায় পাওয়া যায়। একবারের ঘটনা, তখন গ্রামে অত রাস্তাঘাট ছিল না। নদীপথে মানুষ চলাচল করত, আর জঙ্গলের পথ দিয়েই মানুষকে নদীর ধারে যেতে হতো। সেদিন এক নবদম্পতি বিয়ে করে রাত্রিবেলা এই পথ ধরে বাড়ি যাচ্ছিল। রাত্রি তখন অনেক গভীর। এই জঙ্গলটা পার হয়ে যখন বর ও বরযাত্রী নৌকা দিয়ে ওপারে যাচ্ছিল, তখন নৌকাটা নদীর মাঝখানেই ডুবে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাদের লাশটা খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া যারা ব্যবসা বাণিজ্য করতো তারাও মাঝে মাঝে গঞ্জে থেকে এই জঙ্গলের পথ দিয়েই বাড়ি ফিরত। আমার দাদু একবার রাত্রবেলা জঙ্গলের পথ দিয়ে ফিরছিলেন। এক হাতে ছিল বেশ কিছু মাছ এবং অন্য হাতে ছিল লণ্ঠন বা কপিবাতি। কিন্তু আমার দাদু এতদিনের পরিচিত হওয়া সত্ত্বেও মাঝপথে এসে তিনি জঙ্গলের পথটা হারিয়ে ফেললেন। পেছন থেকে কেউ যেন ওনাকে ডাকছে। পিছনে ফিরে
না তাকিয়ে সোজা পথে হাঁটতে লাগলেন। হঠাৎ ওনার সামনে এসে দাঁড়ায় একটা ভয়ঙ্কর ও অদ্ভুত আকৃতির পেতনি, যার শরীরে কোনো মাথা নেই। কাটা স্থান থেকে টকবগিয়ে রক্ত পড়ছে। আমার দাদু ছিলেন যথেষ্ট সাহসী লোক। তার কাছে মা চেয়েছিল, তিনি দিতে অস্বীকৃতি জানায় এবং ওই ভয়ঙ্কর পেতনিটার সাথে দাদুর ধস্তাধস্তি চলে অনেকক্ষণ। এক পর্যায়ে দাদু বাধ্য হয়ে মাছ দিয়ে দেয়। পরের দিন সকালে দাদুকে নদীর ঘাটে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। জানি না কিভাবে তিনি বেঁচে গেলেন, আজও সে রহস্য অজানায় রয়ে গেল। তবে আমার দাদু ছিলেন একজন ইমানদার ও সৎ লোক। 5 ওয়াক্ত সালাত আদায় করতেন। এজন্য হয়তো পেতনিটা দাদার কোনো ক্ষতি করতে পারেনি। কালুর সাথে কথা বলতে বলতে আমরা প্রায় মাঝ জঙ্গলে চলে এসেছি। চারিদিকে ঘুটঘুটি অন্ধকার, বেশ ঠান্ডাও পড়ছে। সোয়েটারটা নিয়ে আসলে বোধহয় ভালোই হতো। পায়ের নিচে শুকনো পাতার মসমস শব্দ আর ঝেঁঝি পোকার ডাক ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। জায়গাটা আসলেই ভর্তি, গা ছমছম করার মতো পরিবেশ। হঠাৎ কালু বলল তার নাকি চাপ পেয়েছে, তাই সে একটা গাছের আড়ালে গিয়ে কাজ সারছে। আমি দূরে দাঁড়িয়ে অপেক্ষা করছি। অনেকক্ষণ হবার পরও যখন কালু আসছে না, তখন আমি তাকে ডাকতে লাগলাম। কালু কালু বলে বেশ কয়েকবার ডাকলাম, কোনো সাড়া শব্দ নেই। তাই বাধ্য হয়ে আমি এগিয়ে গেলাম। অনেক খোঁজাখুঁজি করেও সেখানে কালুকে খুঁজে পাচ্ছি না। সামনে তাকাতেই দেখি দূরে একটা মেয়ে খিলখিল করে হাসছে। দূর থেকে বোঝা যাচ্ছে মেয়েটা যথেষ্ট সুন্দরী, কিন্তু এই জঙ্গলে এত রাতে মেয়ে আসলো কোথা থেকে? ভয়ে আমার হৃৎপিণ্ড কেঁপে উঠল। হঠাৎ কাঁধের উপর একটা শীতল হাতের স্পর্শ পেলাম। মুহূর্তে আমার শরীরে শিহরণ বয়ে গেল, কিন্তু ঘাড় ঘুরিয়ে দেখি কেউ নেই। চিৎকার দিয়ে বললাম, কে আপনি? অপর প্রান্ত থেকে একটা সুরেলা কণ্ঠে আওয়াজ আসলো, আমি ফুলি। আমি বললাম, কোন ফুলি? জবাব আসলো, জমিদার বাড়ির ফুলি। ভয়ে আমার শরীরে কম্পন সৃষ্টি হল। প্রচন্ড শীতের মধ্যেও আমি ঘেমে একাকার। তবে আমি সাহস হারালাম না, কারণ অদৃশ্য জাতিকে ভয় পেলে তারা সেই সুযোগেই মানুষের ক্ষতি করে বসবে। স্বাভাবিকভাবে জবাব দিলাম, আপনি এখানে কিভাবে আসলেন? আর আমি আপনাকে দেখতে কেন পাচ্ছি না? সে বলল, আমাকে তো সাধারণ মানুষ দেখতে পায় না, যদি আমি নিজে থেকে তাদের সামনে না আসি। আমি বললাম, আপনি দয়া করে আমার সামনে আসেন, আপনাকে আমার দেখার খুব ইচ্ছে। পিছন থেকে মেয়েটি আমায় ডাক দিল। আমি পিছনে ঘুরে তাকালাম। একটা টকবগে সুন্দরী যুবতী মেয়ে আমার সামনে দাঁড়িয়ে মিটি মিটি হাসছে। মেয়েটিকে দেখার পর অনেকটাই ভয় দূর হলো আমার। এটাই তাহলে সেই ফুলি যার কথা কালু আমাকে বলেছিল। কিন্তু কালু বদমাসটা গেল কই? ফুলি আমায় বলল, আপনি এত রাতে জঙ্গলে একা একা কি করছেন? জানেন না এই জঙ্গলটা ভালো না? আমি জবাব দিলাম, আমার সাথে আমার বন্ধু কালুও আছে। তখন ফুলি বলল, আমি তো আপনাকে ছাড়া আর কাউকে দেখছি না। আরে আমি আমার বন্ধু কালু একসাথে এই জঙ্গলে ঘুরতে আসছিলাম, কিন্তু কিছুক্ষণ যাব তাকে খুঁজে পাচ্ছি না। ফুলি বলল, তাকে আর খুঁজে পাবেন না। আমি বিস্মিত হয়ে বললাম, কেন? তখন ফুলি বলল,
এই জঙ্গলে যারা হারিয়ে যায় তাদের আর খুঁজে পাওয়া যায় না। ফুলির কথা শুনে একটু ভয় পেলাম, কিন্তু সেটা প্রকাশ করছি না। আমি বুঝতে পারছি কালুর কি হয়েছে। আমি তাকে প্রশ্ন করলাম, আপনি কি সেই ফুলি যাকে জমিদার ছেলে ও তার বন্ধুরা ধর্ষণ করে মেরে ফেলেছে? ফুলি বলল, কিন্তু ফুলিকে যদি মেরে ফেলা হয় তাহলে আপনি কে? ফুলি মুখ গোমরা করে জবাব দিল, কাল সন্ধ্যার পরে জমিদার বাড়িতে আসবেন, সব বলবো আপনাকে। আপনি একা আসবেন কিন্তু। একথা বলেই মেয়েটির চোখের পলকে অদৃশ্য হয়ে গেল। কি সব বলে গেল মাথায় কিছুই ঢুকলো না। মনে হচ্ছে আমি অন্য কোনো জগতে হারিয়ে গেছি। মেয়েটি যাওয়ার পরে পেছন থেকে কালু আমাকে জোরে জোরে ডাকছে। কালুর কণ্ঠ শুনে আমি এক মুহূর্তের জন্য ভড়কে গেলাম। কি হচ্ছে এসব আমার সাথে? কালু হাঁপাতে হাঁপাতে আমার সামনে এসে বলল, কিরে মিরাজ, তোকে কতক্ষণ ধরে খুঁজছি, কোথায় হারিয়ে গেলি তুই? আমি বললাম, তুই কোথায় গিয়েছিলি? তোকে খুঁজতে খুঁজতে তো আমি হয়রান। কালু বলল, আরে কার সাথে একটু নদীর ঘাটে গিয়েছিলাম। তখন আমি বললাম, তুই একা একা নদীর ঘাটে গিয়েছিলি, তোর ভয় করেনি? কালু বলল, আরে ভয় করবে কেন, আমি এসবে ভয় পাই না। কালুর কথা শুনে আমার কিছুটা খটকা লাগলো। চোখগুলো তার কেমন ঘোলাটে দেখাচ্ছে। আর এই মেয়েটাই বাকি। সে তো বলল কালুকে খুঁজে পাওয়া যাবে না, তাহলে এখন সে আসলো কোথা থেকে? মেয়েটিকে আমার মিথ্যা বলল, নাকি আমি হ্যালোসিনেশনে ভুগছিলাম? ঘোর ভাঙলো কালুর ডাকে। আমি বললাম, চল কালু, বাড়ি যাই, এত রাতে এখানে থাকা ঠিক হবে না। বাড়ি ফেরার পথে কালু আমার সাথে আর একটাও কথা বলল না। বাচাল ছেলেটা কেমন চুপচাপ হয়ে গেল। সকালে ঘুম ভাঙলো গ্রামে একটা হইচই শুনি। গতকাল রাত থেকে নাকি কালুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাই তাকে খুঁজতে খুঁজতে সবাই ওই জঙ্গলের দিকে যায়। তখন নদীর ঘাটে কালুর ক্ষত বিক্ষত লাশটাই পাওয়া যায়। ঘটনা শুনে আমিও ছুটে গেলাম সেখানে। কালুর ক্ষত বিক্ষত লাশটা দেখে আমার চোখ দিয়ে দু ফোঁটা গরম জল গড়িয়ে পড়ল। শরীরটা একেবারে ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে। শরীরের হাড়ের সাথে অল্প কখানা মাংস লেগে আছে। পুরো শরীরে বিন্দু মাত্র রক্ত নেই। মাথাটা খুঁজে পায় জঙ্গলের মাঝখানে। ভয়ে কেউ তার সামনেই যাচ্ছে না। সবাই বলা বলি করছে তাকে নাকি জিনে মারছে। তাই বলে এত নির্মম ভাবে? আমার শরীরে কাঁপুনি দিয়ে আমি সেখানে জ্ঞান হারাই। কেউ হয়তো জানে না গতকাল রাতে কালু আমার সাথেই এই জঙ্গলেই ছিল। একটা জিনিস কিছুতেই বুঝলাম না, কালু যদি মারাই যায় তাহলে কাল রাতে আমার সাথে বাড়ি ফিরল কে? তাহলে কি ফুলির কথাই সত্যি, নাকি ফুলি কালুকে মেরেছে? আর একটা বিষয়, ফুলিকে তো জমিদারের ছেলে ধর্ষণ করে মেরে ফেলেছে, তাহলে গতকাল রাতের মেয়েটাই বাকি। রহস্য যেন আমার মাথায় গিজ গিজ করছে। সে আরো বলেছে আজকে সন্ধ্যার পরে জমিদার বাড়িতে যেতে, তাও আবার একা। সে কি আমাকে মারার ফাঁদ পেতেছে? তার এই সুন্দরী রূপের আড়ালে কি অন্য কেউ আছে? এই রহস্য আমাকে জানতেই হবে। গ্রামের মানুষ এমনিতেই একেবারেই সহজ সরল। তারপর কালুর এমন মৃত্যুটি সবাই ভয়ে চুপসে গেছে। এখন কি সন্ধ্যার পরে ওই জমিদার বাড়িতে যাওয়া আমার উচিত হবে? নিজের সংশয় দূর করতে আমাদের মসজিদের ইমাম সাহেবের সাথে গতকাল রাতের ঘটনা শেয়ার করলাম। ইমাম সাহেব একটু ঘাবড়ে গেলেন এবং আমার দিকে ঢ্যাপ ঢ্যাপ নয়নে তাকিয়ে আছে। শান্ত গলায় বললেন,
আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। কাল রাতে তুমি নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছো। আমি বললাম, কি হয়েছিল আমার? আর ওই মেয়েটিই বা কে? কালু মারা গেল কেমনে? আর আমার সাথে রাতে বাড়ি ফিরলো সেই ছেলেটিই বা কে? ইমাম সাহেব বলতে লাগলেন, তুমি কাল যে মেয়েটিকে দেখেছো সে ঘোলু নামক এক ধরনের দুষ্টু জিন। সে সবসময় মানুষের ক্ষতি করার চেষ্টা করে। যারা জাদু মন্ত্র সাধন করে তারা এই জিনকে মন্ত্র পড়ে বশ করে তাদের সিদ্ধি হাসিল করে। মানে বশ করা ব্যক্তি এই জিনকে নিজের কাজে লাগায়। জিনদের মধ্যে এই প্রজাতির জিনগুলো সবচেয়ে খারাপ ও শক্তিশালী। এরা মানুষকে মেরে শরীরে রক্ত মাংস খেয়ে ফেলে। তাছাড়া এটা মাঝে মাঝে কবর থেকে মৃত মানুষের লাশ তুলে রক্ত মাংস খেয়ে থাকে। আর যারা এই জিনকে বশ করে তারা কঠিন সাধনা করতে হয়। মূলত শত্রুদের ধ্বংস করতেই এই জিনকে মন্ত্র পড়ে ডাকা হয়। শুধু তাই নয়, এই জিন যে ব্যক্তিকে মেরে ফেলে সে ব্যক্তির রূপ ধরে সাধারণ মানুষের মাঝে মিশে থাকে, যার কারণে কেউ তাদের অস্তিত্ব ধরতেই পারে না। ফুলি নামের যে মেয়েটিকে জমিদার বাড়িতে মারা হয় সে নিশ্চয়ই কোনো উপায়ে জিনকে বশ করে ফেলেছে এবং তার শত্রুদের মারার নির্দেশ দিয়ে গেছে, যার কারণে ফুলি মারা যাওয়ার পরেও ওই জিনটি এখনো ফুলির রূপ ধরে ওই পরিত্যক্ত জমিদার বাড়িতে পড়ে আছে। হয়তো তার কোনো শত্রুকে এখনো মারার বাকি আছে এই জন্য। তবে ঘোলো নামক জিনটা এমনিতেই কারো কোনো ক্ষতি করে না। যদি কেউ তাকে সচক্ষে দেখে ফেলে কিংবা কেউ তার সমস্যার কারণ হয় তাহলে সে তাকে মেরে ফেলে। আর এজন্যই কালুর মৃত্যু হয়। তুমি বেঁচে গেছো কেমনে সেটা বলতে পারি না, তবে তোমার সাথে রাতে বাড়ি ফেরা ওই ছেলেটা কালু না, কালু রূপ ধরে থাকা ঘোলো জিন। তবে তুমি এখন থেকে সাবধানে থাকবা। যে কোনো সময় তোমার ওপর বিপদ আসতে পারে। তোমাকে একটা রক্ষা কবচ দিচ্ছি যেটা তোমাকে বিপদে সাহায্য করবে। তাবিজ নিয়ে সেখান থেকে চলে আসলাম আমি। মনে মনে আল্লাহকে অনেক ধন্যবাদ দিলাম, বড্ড বাঁচা বেঁচে গেছি। সন্ধ্যার পর থেকেই আকাশটা মেঘলা হয়ে আছে। রাতে মনে হয় বৃষ্টি নামবে। একটু পর অনেক ঝড় উঠল। হঠাৎ পরিবেশ শান্ত হয়ে গেল। মাঝরাতে কারো ডাকে ঘুম ভেঙে গেল আমার। কণ্ঠটা বেশ পরিচিত মনে হচ্ছে। ঘুমের ঘরে দরজা খুলে দেখি আমার সামনে দাঁড়িয়ে আছে কালু। আমার সামনে হঠাৎ কালুকে দেখেই আমি অপ্রস্তুত হয়ে গেলাম। আমি কি ঘুমের ঘরে স্বপ্ন দেখছি? চোখ কষলে তাকালাম, না, ঠিকই তো দেখছি, এটা তো সত্যিই কালু। আমি কিঞ্চিত ভয়ার্থ কণ্ঠে বললাম, কালু, তুই এখানে আসলি কেমনে? কালু বলল, তুই না বলেছিলি তুই জিন দেখতে যাবি? চল আজ আমার সাথে জমিদার বাড়িতে, আজকে দুজন মিলে জিন দেখব। আমি কালুর কথা শুনে বুঝতে পারলাম এটা কালু না, কালুর রূপ ধরা সেই ঘোল জিন। কালু তো গত রাতেই মারা গেছে। আজ আমার জমিদার বাড়িতে যাওয়ার কথা, আমি যাইনি। তাই হয়তো কালু রূপ ধরে আমাকে ডাকতে এসেছে। কিন্তু এখন আমি কি করি? এখন কি কালুর সাথে আমার জমিদার বাড়িতে যাওয়া উচিত হবে? যদি এই খারাপ জিনটা আমার সাথে কোনো ক্ষতি করে বসে? আবার মনে হলো সে যদি আমার ক্ষতি করার ইচ্ছাই থাকতো তাহলে তো গতকাল রাতেই আমার ক্ষতি করতে পারত। যাব কি যাব না দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম। এরই মধ্যেই কালুর ডাক, কিরে যাবি না? রাত তো প্রায় শেষ হয়ে আসলো। আমি কালক্ষেপণ না করে চললাম কালুর সাথে। যা হবার হবে। সাথে সাথে নিজের নিরাপত্তার কথা ভেবে ইমাম সাহেবের দেয়া রক্ষা কবচটা নিয়ে নিলাম আর একটা টর্চ লাইট। উদ্দেশ্য জমিদার বাড়িতে গিয়ে ফুলির আসল রহস্য বের করা। আমি কালুর সাথে স্বাভাবিক মানুষের মতো আচরণ করলাম।
সে যদি বুঝতে পারে আমি তাকে ভয় পাচ্ছি, তাহলে বিপদ আমারই হবে। ঝড়ের কারণে রাস্তাঘাট হালকা ভিজে গেছে, গাছ থেকে ঝরে পাতা পড়ে আছে সব জায়গায়। জমিদার বাড়িটা আমাদের বাড়ি থেকে একটু দূরে, মানে ইচ্ছে দিঘির পরে। ঘুটঘুটে অন্ধকার। কালুর সাথে টুকটাক কথা হচ্ছে। গতকাল রাতের কথা বলতেই কাল কেমন যেন চুপসে গেল। চোখগুলো কেমন ঘোলাটে থেকে হালকা নীল বর্ণ ধারণ করছে। আমি আর কথা বাড়ালাম না, চুপচাপ হাঁটতে লাগলাম। দিঘির পাশ দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করলাম দিঘির উপরে একটা যুবক ছেলের লাশ ভাসছে। হালকা চাঁদের আলোতে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি দিঘির উপর কি যেন ভাসছে। ভয়ে আমি রীতিমতো কাঁপতে শুরু করেছি। কালুর দিকে তাকাতেই দেখি সে আমার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে। একটু আগে দেখলাম তার চোখগুলো নীল, আর এখন টকবকে লাল বর্ণ ধারণ করেছে। মনে হচ্ছে এই মুহূর্তে সে আমাকে গিলে ফেলবে। ভাগ্যিস আমার সাথে রক্ষা কবচটা ছিল। কালো আমার থেকে যথেষ্ট দূরে দূরে অবস্থান করছে। আমি পুকুরের দিকে টর্চ মারতেই দেখি সেখানে কেউ নেই। হঠাৎ লাশটা কোথায় গায়েব হয়ে গেল সেটাই ভাবছি আমি। সামনে একটা বাঁশ বাগান, এর পরে জমিদার বাড়ি। বিশাল বাঁশ ঝাড়। অনেকদিন বোধ হয় এখান থেকে কেউ বাঁশ কাটে না। বাঁশ ঝাড়ের সামনে দিয়ে যাওয়ার সময় বাঁশগুলো একটার সাথে আর একটা সজোরে আঘাত করছে, আর জঙ্গল থেকে জোর গলায় হুতুম পেঁচার ডাক শোনা যাচ্ছে। দাদুর কাছে শুনেছি রাতের বেলায় নাকি পেঁচার ডাক শোনা ভালো না। না জানি ভাগ্যে কি ঘটে তা ভেবেই আমার নাজেহাল অবস্থা। জমিদার বাড়িতে ঢুকতেই কিছু বাদুড় মাথার উপর দিয়ে উড়ে চলে গেল। আমি ভিতরে প্রবেশ করলাম। পুরনো জমিদার বাড়ি, দেয়ালগুলো খসে পড়েছে, চারিদিকে মাকড়সার জাল। না জানি কত বছর মানুষ এই বাড়িতে আসে না। ফুলির রহস্য জানতে যখন এতটুকু এসেছি, তখন ভাবলাম পুরো জমিদার বাড়িটা একটু ঘুরেই দেখি। দোতলা সিস্টেমের বিশাল দালান, রুমগুলো বেশ বড় বড়। হাঁটতে হাঁটতে আমি বাড়ির ভিতরে চলে গেলাম, কিন্তু পেছনে তাকাতেই দেখি কালু নেই। দুর্ঘটনা যদি মানুষের একটা হাত বা একটা পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন মানুষ ততটা ভয় পেয়ে কাঁপতে থাকে। ঠিক আমিও ততটাই ভয় পেয়ে কাঁপতে লাগলাম। টর্চ জ্বালাতে যাব, এমন সময় দেখি টর্চ জ্বলছে না। হঠাৎ দোতলা থেকে একটা সুরেলা কণ্ঠে মেয়ের গান শোনা যাচ্ছে। এই গানের সুর আমাকে তার দিকে চুম্বকের ন্যায় আকর্ষণ করছে। দোতলায় চলে গেলাম আমি। একটু রুমে আলো জ্বলছে, আর সেই রুম থেকে গানের সুর শোনা যাচ্ছে, সাথে মেয়েটি নাচছেও। তার নুপুরের ঝংকার আমার মনের ভিতরে একটা উত্তাল মহাপ্রলয় সৃষ্টি করছে। আমি তার রুমে উকি দিতেই সে আমাকে দেখে একটা মুচকি হাসি দিল। ঠিক গতকাল রাতের মতোই মেয়েটির হাসি দেখে আমার সকল ভয়ভীতি দূর হয়ে গেল। এটা তো গতকাল রাতের সেই ফুলে মেয়েটা। সে আমাকে ডাক দিয়ে বলল, ভয় পেও না, ভিতরে এসো, বসো। আমি তোমার কোনো ক্ষতি করব না, শুধু তোমার কাছে আমি একটু সাহায্য চাই বন্ধু। ফুলের আচরণে আমি বেশ পুলকিতই হলাম। তার উপর আমার আবার বন্ধু বলে রাখছে, নাকি এসব তার ছলচাতুরি, আমাকে মেরে ফেলার ফাঁদ নয় তো? আমি ভিতরে গিয়ে বসে পড়লাম। বলো, কি সাহায্য লাগবে তোমার? ফুলে বলতে লাগলো, আগে তোমাকে পুরো ঘটনাটা বলি, ভয় পেও না, আমি ফুলি নই। ফুলিকে তো অনেক আগেই জমিদারের পুত্র ও তার বন্ধুরা ধর্ষণ করে মেরে ফেলেছে। আমি ফুলির একমাত্র গোলাম। আমি একটা মানুষ রূপী জিন, আমার নাম ইশফাত।
মালিকের হুকুম পালন করাই আমার কাজ। ফুলি আমাকে তার মন্ত্র বা জালে আটকে বশ করে রেখেছে। মৃত্যুর আগে সে আমাকে হুকুম দিয়ে গেছে জমিদারের বংশকে ধ্বংস করে দিতে। কিন্তু জমিদারের বংশের সবাইকে তো আমি মেরে ফেলেছি, তবু কেন আমায় মুক্তি হচ্ছে না? তুমি আমাকে এই বন্দিদশা থেকে মুক্ত করো বন্ধু। দাদুর মুখে শুনেছি জিনদের কখনো বিশ্বাস করতে নেই, তবে তার কথা শুনে মনে হচ্ছে সে খুবই বিপদে আছে। তার কথা আমার মনে বিশ্বাসযোগ্য হলো। আমি বললাম, ফুলি তোমাকে কিভাবে বশ করলো, আর আমি তোমাকে কিভাবে বা সাহায্য করতে পারি? ইস্পাত জিন জবাব দিল, ফুলির বাবা তন্ত্রমন্ত্র সাধনা করত। মানুষদের জিন বা খারাপ কিছু গ্রাস করলে তিনি কাবিরাজে চিকিৎসা করাতেন। সেখান থেকে ফুলি এসব শিখেছে। আর জমিদারের ছেলে যখন তাকে ধর্ষণ বিধ্বস্ত অবস্থায় ফেলে বাইরে যায়, ফুলি সেই সময় নিজের হাত কেটে রক্ত দিয়ে মন্ত্র পড়ে আমায় ডাকে। নিজের বশে এনে আমাকে জমিদারের বংশের সকলকে মেরে ফেলে তার উপর করা অন্যায়ের প্রতিশোধ নিতে হুকুম দিয়ে যায়। পরের দিন জমিদারের ছেলে প্রদীপ ফুলিকে মেরে ওই জঙ্গলে পুঁতে ফেলে। সে থেকে ওই জঙ্গলে কেউ একা একা গেলে তাকে আর খুঁজে পাওয়া যায় না। দ্বিতীয়ত হচ্ছে, জমিদারের বংশের কেউ না কেউ এখনো বেঁচে আছে। তোমার কাজ হচ্ছে তাদের খুঁজে বের করা, তাদের মেরেই আমার চিরমুক্তি। আমি বললাম, কিন্তু আমি তাদের কোথায় খুঁজে পাবো? জবাবে সে বলল, তুমি যে করেই হোক তাদের খুঁজে বের করবে, না হলে তুমি সহ গ্রামের সকলের অনেক বড় ক্ষতি করে ফেলবো। আমি তার কথায় রাজি হলাম। এছাড়া আমার আর কোনোই উপায় নেই। তাকে প্রশ্ন করলাম, আচ্ছা, গতকাল রাতে আমার বন্ধু কালুকে হত্যা করলে কে? জবাব সে বলল, কালু আমার হাতেই মারা গিয়েছে। তখন আমি প্রশ্ন করলাম, কিন্তু কেন তাকে মারলে? তখন সে বলল, আমি এমনি এমনি কাউকে মারি না। কালু ছেলেটার চরিত্র ভালো না। আমি প্রায় রাতে নদীর ঘাটে ঘুরতে যাই, কালকেও গেলাম। হঠাৎ কালু নামের ছেলেটাকে দেখলাম আমার দিকে এগিয়ে আসতে। আমার রূপ সৌন্দর্য দেখে কালু নিজেকে ঠিক রাখতে পারেনি। তার মনে কামনার ঝড় বয়ে গেল। সে আমার উপর ঝাঁপিয়ে পড়ে। আর এই কালুর দুশ্চরিত্রের কারণেই তার মৃত্যু হয়। তখন আমি বললাম, তাই বলে এত নির্মমভাবে? প্রত্যুত্তরে সে চুপ করে রইল। আমি তোমার আসল রূপ দেখতে চাই। সে বলল, আমার আসল রূপ দেখলে তুমি ভয় পাবে। তখন আমি বললাম, না, ভয় পাবো না। ভয় পেলে কি আমি এত রাতে এখানে আসতাম? তখন সে বলল, তাহলে তোমার শরীরের ওই তাবিজটা খুলে ফেলো, না হলে আমি তোমার সামনে আসতে পারবো না। তার কথা মতো আমি তাবিজ খুলে বাইরে ফেলে দিলাম। আর মুহূর্তের মধ্যে ফুলে নিজের রূপ চেঞ্জ করে আসল রূপে রূপান্তরিত হলো। তার চেহারা দেখে আমি ভয়ে আঁতকে উঠি। স্বাভাবিকভাবে মানুষ থেকে বেশ লম্বা, সুঠাম দেহ ও কুৎসিত চেহারা। চোখ দুটো টকটকে লাল বর্ণের, হাতের নখগুলো প্রশস্ত, মুখে সরু সুচালু দুটি দাঁত, চুলগুলো সাদা। সবকিছুই প্রায় মানুষের মতো, তবে আকৃতিটি একটু ভিন্ন। জিনটা বেশ ফুলে ফেঁসে ফুস ফুস করে করতে করতে একটা গর্জন ছাড়ল। ধীরে ধীরে সে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। পরের দিন সকালে আমাকে জমিদার বাড়ির সামনে থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হলো। শরীরে প্রচণ্ড জ্বর আসলো, পুরো শরীরে অসংখ্য আঁচড়ের দাগ। প্রায় এক সপ্তাহ আমি অসুস্থ ছিলাম। পরবর্তীতে ইমাম সাহেবকে ডেকে আমাকে আরেকটা তাবিজ দেওয়া হয়। ভয়ের কারণে আমার জবান বন্ধ হয়ে যায়। পরে ইমাম সাহেবের ঝাড়ফুঁক করে স্বাভাবিকভাবে সুস্থ করে তোলে। সবাই আমাকে অনেক বকাবকি করলো। আমি কেন রাত্রের বেলা জমিদার বাড়িতে গেলাম? ওই বাড়িটা তো ভালো না। সেদিন রাতে কি হয়েছিল সব আমি ইমাম সাহেবকে খুলে বললাম। শেষে ফজরের আজান পড়ার কারণে জিনটা আমাকে মারতে পারেনি, কিন্তু যাওয়ার সময় আমাকে দোতলা থেকে নিচে ফেলে দেয়, যার ফলে আমার কোমরের হাড়ে ভীষণ আঘাতপ্রাপ্ত হয়।
এতদিন সবাই জমিদার বাড়িটির বিষয়টা কুসংস্কার বলে উড়িয়ে দিত, কিন্তু এরপর থেকে ওই দুষ্টু জিনের উৎপাত গ্রামে অনেক বেড়ে যায়। গ্রামের মানুষ ভয় দেখানো সহ অনেক ক্ষতি করতে শুরু করে, কিন্তু অনেক খোঁজ করেও জমিদারের বংশের কেউ বেঁচে আছে কিনা তা জানা যায়নি। 17 বছর আগের ইতিহাস তো কারো মনে থাকার কথা নয়। পরিশিষ্ট এই দুষ্টু জিনটা বিভিন্ন কৌশলে অবলম্বন করে, বিভিন্ন রূপ ধরে ছল চাতুরি করে মানুষকে মেরে ফেলার চেষ্টা করে। না বুঝে পা দিত, সে তার হাতে মরা পড়ত। তাই গ্রামের সকল মানুষ মিলে ওই জমিদার বাড়িতে যায় এবং ইমাম সাহেবের ওই দুষ্টু জিনটাকে বোতলে বন্দি করে মেরে ফেলে। মৃত্যুর সময় জিনটা অনেক কান্না ও আকুতি মিনতি করেছিল তাকে বাঁচানোর জন্য, যেটা কেবল আমি আর ইমাম সাহেব ছাড়া কেউ দেখেনি। আর এখানেই শেষ হলো ফুলির মৃত্যুর রহস্য। অবশেষে জিন দেখার এক অভিভূত অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরলাম আমি। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ঘটনা? আজকের ঘটনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর আপনাদের সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে বা এরকম কোনো ঘটনার সাক্ষী হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদেরকে ইমেল করতে পারো। আমাদের ইমেল ঠিকানা bhuturekahini0@gmail.com। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে ভুতুড়ে কাহিনীর পরবর্তী এপিসোডে।